আসসালামু আলাইকুম। আজ 25 ডিসেম্বর 2024 বুধবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি এস.জে. রতন। শুরুতেই সংবাদ শিরোনাম। সেভেন সিস্টার্স নিয়ে নতুন অস্বস্তিতে ভারত। নির্বাচন নিয়ে বিএনপির তাড়াহুড়ো, উপদেষ্টা আসিফের জবাব। তুরস্ক থেকে সিরিয়ায় ফিরছে মানুষ। এবার বিস্তারিত। সেভেন সিস্টার্স নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়েছে ভারত। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের পরে এবার ভারতের মণিপুর রাজ্য ঘেঁষা চীন রাজ্যের দখল নিল মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এই অংশেই মিয়ানমারের কুকি জনগোষ্ঠীর বসবাস। ফলে নতুন করে সীমান্ত পেরিয়ে মণিপুরে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিয়েছে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, চীন রাজ্যের 85% বিদ্রোহী জোটের দখলে। সামরিক জান্তা সরকারের বাহিনীকে হটিয়ে থাইল্যান্ড এবং চীনের সীমান্তবর্তী এলাকার বড় অংশ কয়েক মাস আগেই নিয়ন্ত্রণে নিয়েছিল বিদ্রোহী জোট। চলতি মাসের শুরুর দিকে বৃহত্তম বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নেতৃত্বে বিদ্রোহী জোট দখল করে বাংলাদেশ সীমান্তবর্তী রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্য। এবার মণিপুর সীমান্ত তাদের দখলে। জান্তা বিরোধী নতুন জোট চীন ব্রাদারহুড এর শরিক ইয়াও ডিফেন্স ফোর্স সাগাইন অঞ্চলে সক্রিয় ইয়াও আর্মি এবং মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স চীন রাজ্যের দখলের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে দ্য ইরাবতীর দাবি। 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। শুরু হয়েছিল সামরিক জান্তার শাসন। এর 2.5 বছরের মাথায় 2023 সালের নভেম্বর থেকে দেশটির 3 বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল লিবারেশন আর্মি TNLA, আরাকান আর্মি AA এবং মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির অর্থাৎ MNDAA নতুন জোট 3 ব্রাদারহুড অ্যালায়েন্স সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন 1027। পরে জান্তা বিরোধী যুদ্ধে সামিল হয় চীন ন্যাশনাল আর্মি অর্থাৎ CNA এবং চায়না ল্যান্ড ডিফেন্স ফোর্স CDF, কাচিন লিবারেশন ডিফেন্স ফোর্স KLDF এবং সুচির সমর্থক স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স PGF। মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তির স্বঘোষিত সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট জান্তা বিরোধী রাজনৈতিক দল শান স্টেট প্রোগ্রেস পার্টি এবং তাদের সশস্ত্র শাখা বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানায়। বিদ্রোহীদের মদতপুষ্ট রাজনৈতিক গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়ার স্টেট পার্টি UWSP ইতোমধ্যেই কয়েকটি মুক্ত এলাকায় সমান্তরাল সরকার চালানো শুরু করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শুধুমাত্র নির্বাচনের জন্য এত মানুষ জীবন দেয়নি। এই সরকারের ক্লিয়ার ম্যান্ডেট হলো আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আপনারা জানেন আমাদের সংস্কার কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে। কমিশনগুলো প্রস্তাবনা দেবে, তারপর যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব। বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ আয়োজনে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত দিনে উত্তরবঙ্গের জেলাগুলো অবহেলিত ছিল। বর্তমান সরকার এসব জেলা উপজেলাগুলোতে উন্নয়ন কার্যক্রম চালাচ্ছে। বালিয়াডাঙ্গি উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। সেই সঙ্গে উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য 50 লাখ টাকা বরাদ্দ ঘোষণা দেন তিনি। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার বিষয়ে উপদেষ্টা বলেন, তাদের চিকিৎসা নিশ্চিতে আমরা কাজ করে যাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের চিকিৎসা নিশ্চিত করব। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের তাগাদা ও নানামুখী আলোচনার মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা 1.5 বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন। তবে তারিখটি নির্দিষ্ট নয়। বিএনপির নেতারা সংস্কারে বেশি সময় না নিয়ে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা চান। জানুয়ারির মধ্যে এই ঘোষণা দেওয়া না হলে যুগপৎ আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য 5ই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে যে মন্তব্য করেছেন, তা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে। রাজনৈতিক দলের নেতারা বলেন, মাঠের কর্মসূচি দেওয়ার লক্ষ্য হবে ভোটের আবহ তৈরি এবং সরকারের উপর নির্বাচনী চাপ বাড়ানো।
নির্বাচন নিয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা সংশয় সন্দেহ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গত কয়েকদিন ধরে ২৯টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার করে ২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় দলগুলোর নেতারা। এসব বৈঠকে অংশ নেওয়া বিএনপির লিয়াজো কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন, সভা সমাবেশে যে যাই বলুক না কেন, ভোটের অধিকারের প্রশ্নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। দীর্ঘ ১৫ বছর ভোটের অধিকারের জন্য লড়াই করতে হয়েছে। এখন সেই ভোটের সুযোগ তৈরি হয়েছে। এখনও যদি ভোটের জন্য রাস্তায় নামতে হয়, তবে তা খুবই দুঃখজনক হবে। তাহলে বুঝতে হবে মৌলিকভাবে কোনো কিছু পরিবর্তন হয়নি। সুতরাং আশা করব রাজনৈতিক দলগুলোকে রাস্তায় নামতে হবে না। সরকার রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেবে এবং আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেবে। তবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ব্যর্থতাও চায় না। বিএনপি নেতারা মনে করেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশে এমন প্রেক্ষাপট তৈরি হবে যা নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এ বিষয়ে কয়েকটি দল ও মহলের কর্মকাণ্ড বিএনপি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিএনপি মনে করছে কোনো কোনো মহল সরকারকে বেকায়দায় ফেলে ভিন্ন পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। মঙ্গলবার রাতে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউস পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। সেনাপ্রধান বলেন, সব সম্প্রদায়ের ব্যক্তিরা যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ওয়াকারুজ্জামান বলেন, অন্যান্য সব সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করবে। সবাই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪,৬৯০ টন সেদ্ধ চাল বৃহস্পতিবার দেশে আসবে। বুধবার ২৫ ডিসেম্বর খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, চাল বোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর ৫:৩০টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। গত ১১ নভেম্বর তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চালের এটি প্রথম চালান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দলীয় কোন্দলের জেরে বিএনপি নেতাকর্মীরা ছাত্রদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়িতে আগুন দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পাভেল মিয়া কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কাঞ্চন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজিদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাভেল দুপক্ষের সংঘর্ষ থামাতে যান। তখন তার উপর হামলা করেন বায়েজিদ গ্রুপের লোকজন। এলোপাতাড়ি পেটানোর সময় তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। 100 অর্থাৎ ১০০ এই নাম্বারটি যদি মনে রাখেন তাহলে আপনার সুবিধা হবে। অনেক সময় আমরা মোবাইল সেবা গ্রহণ করতে গিয়ে বিপত্তির মধ্যে পড়ি। প্রত্যেকেই আমরা মোবাইল ব্যবহার করি। ধরুন আমি গ্রামীণ ফোন, বাংলা লিংক এসব ব্যবহার করছি। এই অপারেটরগুলো ব্যবহার করার ক্ষেত্রে যদি কোনো বিপত্তিতে পড়ি তাহলে সংশ্লিষ্ট অপারেটরের কল সেন্টারে আমরা যোগাযোগ করি। অনেক সময় কল সেন্টারে যোগাযোগ করেও আমরা প্রতিকার পাই না। তখন কি করবেন? বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের
মানে বিটিআরসির 100 এই নম্বরে ফোন করে অভিযোগ জানালে প্রতিকার পেতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যোগাযোগ নির্বিঘ্ন হোক এই প্রত্যাশায় থাকলো। ভালো থাকবেন সবাই, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। গাজার বিরুদ্ধে ইসরায়েলের ক্রমাগত বর্বরতায় বড়দিন উদযাপনের আমেজ হারিয়েছেন ফিলিস্তিনি খ্রিস্টান ধর্মাবলম্বীরা। অধিকৃত পশ্চিম তীরের ছোট্ট শহর বেথলেহেমকে বড়দিনের রাজধানী হিসেবে বিবেচনা করা হলেও এবছর দৃশ্যপট ভিন্ন। প্রতি বছরের মতো শহরটিতে এবছর বড়দিনের কোনো আমেজ নেই। যেখানে অন্য সময় বড়দিন উপলক্ষে সড়কের মোড়ে মোড়ে ক্রিসমাস ট্রি থাকত, সেখানে এবছর একরকম নিরানন্দ সময় পার করছেন স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বলছে, গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলার ফলে শহরটিতে দ্বিতীয়বারের মতো জনসাধারণের জন্য বড়দিন উদযাপন বাতিল করা হয়েছে। স্থানীয় খ্রিস্টানরা গির্জা বা পারিবারিক পরিসরে ছোট করে উদযাপন করছেন এবারের বড়দিন। স্থানীয় এক ধর্মযাজক ডক্টর মুনথার আইজ্যাক বলেছেন, বড়দিন আনন্দের সঙ্গে উদযাপিত হওয়া উচিত। তবে গাজায় নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বেথলেহেম এবার দুঃখের শহরে পরিণত হয়েছে। ডক্টর মুনথারের গির্জায় শিশু যিশুর জন্মের দৃশ্যকে ধ্বংসস্তূপে পড়ে থাকতে দেখা যায়। বড়দিনের আগে সেখানে গাজায় ইসরায়েলি বর্বরতায় হতাহতদের জন্য প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মুনথার আইজ্যাক বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে গাজায় গণহত্যা চলমান অবস্থায় আমাদের সামনে আরেকটি বড়দিন উপস্থিত হয়েছে। ইসরায়েলের কড়া সমালোচনা করে তিনি বলেছেন, সিদ্ধান্ত গ্রহণকারীরা এই যুদ্ধ চালিয়ে যেতেই সন্তুষ্ট, কেননা তাদের কাছে ফিলিস্তিনিরা অযোগ্য। গাজায় 1 বছরের বেশি সময় ধরে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। তবে এই অভিযোগ অস্বীকার করছে তেল আবিব। এইচটিএস বিদ্রোহীরা বাশার আল আসাদকে উৎখাত করার পর থেকে 25,000-এর বেশি সিরীয় নাগরিক তুরস্ক থেকে দেশে ফিরেছে। স্থানীয় সময় মঙ্গলবার 25 ডিসেম্বর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এ কথা জানিয়েছেন। 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে প্রায় 30 লাখ সিরীয় নাগরিক পালিয়ে তুরস্কে আশ্রয় নেয়। এই শরণার্থীরা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারের জন্য একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। আলী ইয়ারলিকায়া সরকারি বার্তা সংস্থা আনাদোলুকে বলেন, গত 15 দিনে সিরিয়ায় ফিরে আসা মানুষের সংখ্যা 25,000 ছাড়িয়ে গেছে। সিরিয়ার নতুন নেতাদের সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তুরস্ক এখন সিরিয়ার শরণার্থীদের স্বেচ্ছায় প্রত্যাবর্তনের দিকে মনোনিবেশ করছে। দেশটি আশা করছে দামেস্কে ক্ষমতার পরিবর্তন তাদের অনেককে দেশে ফিরতে অনুপ্রাণিত করবে। ইয়ারলিকায়া বলেন, তুরস্কের দূতাবাস এবং দামেস্ক ও আলেপ্পোর কনসুলেটে একটি মাইগ্রেশন অফিস স্থাপন করা হবে, যাতে সিরিয়ান শরণার্থীদের ফেরত যাওয়ার রেকর্ড রাখা যায়। আঙ্কারা সমর্থিত বাহিনী আসাদের পতন ঘটানোর প্রায় 1 সপ্তাহ পর তুরস্ক দামেস্কে তার দূতাবাস পুনরায় চালু করেছে। 12 বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।